বাজেট বাস্তবায়নের সক্ষমতা সরকারের আছে বললেন প্রধানমন্ত্রী। 2030 সালের মধ্যে হতদরিদ্রের হার শূন্যে নামানোর অঙ্গীকার। জলবায়ু পরিবর্তনে বদলে গেছে অসংক্রামক রোগের ধরন, অনিয়ন্ত্রিত জীবনযাপনে লাগাম টানার পরামর্শ। বেড়েছে অ্যাকাউন্ট হ্যাকিং ও অনলাইন কেনাকাটার প্রতারণা, স্মার্টফোন ব্যবহারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ। আগামী কয়েকদিন সারা দেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, সিলেট অঞ্চল সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা। বিশ্বকাপের ফাইনালে ভারতের সামনে দ্বিতীয় শিরোপার হাতছানি, চোকার্স তকমা ঝেড়ে ফেলার সুযোগ দক্ষিণ আফ্রিকার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে হারিয়ে যাচ্ছে মৌমাছি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের আশঙ্কা। বাজেট বাস্তবায়নের সক্ষমতা সরকারের আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদে বাজেটের উপর সাধারণ আলোচনায় তিনি বলেন, একটি মহল যতই সমালোচনা করুক, আওয়ামী লীগ সবসময়ই জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছে। 2030 সালের মধ্যে দেশে হতদরিদ্রের হার শূন্যের কোটায় আনা হবে বলেও অঙ্গীকার করেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় সংসদে বক্তব্য রাখেন সংসদ নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি জানান, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বাজেটে 17,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সামাজিক সুরক্ষাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবারের বাজেটে। প্রধানমন্ত্রী বলেন, উচ্চাভিলাষী ঘাটতি বাজেট বাস্তবায়ন সম্ভব না। এসব গদবাঁধা সমালোচনা যারা করে তাদের জেনে রাখা উচিত, চ্যালেঞ্জ নেওয়ার সক্ষমতা সরকারের আছে। একটা রাজনৈতিক দল করি বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের কিন্তু নিজেদের ঘোষণাপত্র আছে এবং নির্বাচনের পূর্বে আমরা একটা নির্বাচনের ইস্তেহার ঘোষণা দিই। এই ইস্তেহারটা কিন্তু আমরা কখনো ভুলে যাই না। জাতির কাছে যে ওয়াদা দিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা ক্ষমতা এসেছি তা আমরা পালন করি। এই বাজেট প্রণয়নের কালীন সময়েও এবারে নির্বাচনী ইস্তেহারে আমাদের যেগুলি অগ্রাধিকার এবং মানুষের ভাগ্য পরিবর্তনের যে দিক নির্দেশনা, সেটাও এই বাজেটে উঠে এসেছে। 2024-25 অর্থবছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি কমানো সম্ভব হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি কমাতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে, বাজারে দ্রুত এর প্রভাব পড়বে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা থেকে উত্তরণ ঘটানোর জন্য বিগত 2 বছর ধরে আমরা সংকোচনমূলক মুদ্রানীতি ও সহায়ক রাজস্ব নীতি অনুসরণ করে নানাবিধ পদক্ষেপ হাতে নিয়েছি। আমরা আশা করি যে আমাদের গৃহীত পদক্ষেপের ফলে 2024-25 অর্থবছর শেষ নাগাদ আমাদের মূল্যস্ফীতি আমরা আরও নিয়ন্ত্রণ করতে পারবো, হ্রাস করতে পারবো, এ বিশ্বাস আমাদের আছে। এজন্য আমাদের উৎপাদন বাড়াতে হবে, সরবরাহ বাড়াতে হবে। বাজেট নিয়ে সমালোচনাকারীদের জবাবে নানা পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ পরিকল্পনা মাফিক উন্নয়নের ফলে দ্রুত উন্নয়নশীল দেশে পা রাখবে বাংলাদেশ। সেই আহ্বান জানাই, আমাদের সুচিন্তিত নীতি কৌশল এবং গণমানুষের শক্তিকে যুগপথ ধারণ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব। ইনশাআল্লাহ এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ আবার এক ধাপ এগিয়ে যাবে। দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলমান থাকবে জানিয়ে বঙ্গবন্ধু কন্যা আরও বলেন, এই বাজেটের ফলে বাংলাদেশ উন্নয়নের সূচকে আরও এক ধাপ এগিয়ে যাবে। সে যেই হোক, দুর্নীতিতে কারো রক্ষা নেই, যারাই দুর্নীতি করবে আমরা করব। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। অভ্যাসগত পরিবর্তন, সুস্থ জীবনযাপনের মানসিকতা এবং দূষণমুক্ত পরিবেশই অসংক্রামক রোগ মুক্তির উপায়। এখনই অনিয়ন্ত্রিত জীবনযাপনে লাগাম না টানলে অদূর ভবিষ্যতে মৃত্যুর হাতছানি এড়ানো সম্ভব না। ঘর থেকে মেনে চলা শুরু হলে গড়ে উঠবে রোগমুক্ত সুস্থ পৃথিবী। 21 স্পেশালে অসংক্রামক রোগ নিয়ে আকবর হোসেন সুমনের 2 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। শতবর্ষ আগেও চিহ্নিত মারণ ব্যাধি ছিল হাতে গোনা এক কুড়ি।
জলবায়ু পরিবর্তনের সঙ্গে রোগের ধরন ও চরিত্র বদলে সেই 20 রোগের 14টি আবিষ্কার হল অসংক্রামক ব্যাধি হিসেবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, ডায়াবেটিস এবং মানসিক ব্যাধিকে উচ্চ মৃত্যুর ঝুঁকির তকমা দিয়েছে। এসব রোগের নানান কারণের মধ্যে উল্লেখযোগ্য আচরণগত ঝুঁকি, বাকিটা শারীরিক ঝুঁকি। তামাকের ব্যবহার এটা কিন্তু শুধুমাত্র যে কার্ডিওভাস্কুলার ডিজিজ করছে, স্ট্রোক বা হার্ট অ্যাটাক করছে সেটা কিন্তু, এটা ক্যান্সারও করছে। তামাকের ব্যবহারের সাথে কিন্তু যে ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, যে ফুসফুসের যে দীর্ঘমেয়াদী রোগ সেটাও জড়িত আছে। তো এই সব কিছু মিলে এর জন্য এই রিস্ক ফ্যাক্টরগুলো, একটা রিস্ক ফ্যাক্টর হলেও এটা কিন্তু অনেকগুলো রোগের সাথে সম্পর্কিত। বাংলাদেশ প্রেক্ষাপটে বিভাগ ও অঞ্চলভেদে অসংক্রামক রোগের হারেও পার্থক্য আছে। যেমন দক্ষিণাঞ্চলের লবণাক্ততায় উচ্চ রক্তচাপ কিংবা ডায়াবেটিসের ঝুঁকি আছে, আবার ভাটি অঞ্চলের পরিবেশগত উপাদানকে দায়ী করা হয় হৃদরোগ কিংবা ক্যান্সারের জন্য। বাংলাদেশে আসলে বিভিন্ন বিভাগগুলোর মধ্যে কিন্তু ভেরিয়েশন আছে। যেমন আমি বলছি যে জাতীয়ভাবে হচ্ছে প্রতি 4 জনে 1 জন, কিন্তু আবার যদি আমি ঢাকার কথা চিন্তা করি প্রায় প্রতি 3 জনে 1 জন হচ্ছে গিয়ে উচ্চ রক্তচাপে ভুগছেন। কিন্তু আমরা যদি ময়মনসিংহের কথা বলি তখন কিন্তু প্রতি 6 জনে 1 জন। প্রায় ঢাকার মতো প্রাদুর্ভাব আছে খুলনাতে এবং বরিশালে। দেশ জুড়ে অসংক্রামক রোগের ভয়াবহতা সম্পর্কে ওয়াকিবহাল সরকার। স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজনীয় নির্দেশনা বাস্তবায়নেও আন্তরিক। ঢাকার বাইরের চিকিৎসা ব্যবস্থাগুলোকে উন্নত করতে হবে। আমার উপজেলা ডিস্ট্রিক্ট হসপিটালে যদি আমি ভালো চিকিৎসার ব্যবস্থা করতে পারি, মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারি, তাহলে মানুষ ঢাকামুখী হবে না। চিকিৎসায় নেগলিজেন্সি কিংবা চিকিৎসায় গাফিলতি করলে একটা মানুষের জীবন চলে যায়। সুতরাং এখানে 2 বার চিন্তা করার কোনো সুযোগ নাই। অতএব এই ব্যাপারে কোনো গাফিলতি, কোনো নেগলিজেন্সি আমি সহ্য করব না। গবেষকদের পরামর্শ কায়িক পরিশ্রম এবং নিয়মিত শরীরচর্চার পাশাপাশি খাদ্যাভ্যাস পরিবর্তনের। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। অ্যাকাউন্ট হ্যাকিং এবং অনলাইন কেনাকাটায় প্রতারণার শিকার হচ্ছেন পুরুষরা। একই সাথে 59% নারী আক্রান্ত হচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। 11 বছরে 28,000 মানুষ নানাভাবে হয়রানি প্রতারণার শিকার হলেও সমাধান পাওয়ার হার খুবই কম। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এসব চিত্র। আদিত্য মামুনের রিপোর্ট। প্রযুক্তি বিকাশের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধ। বাংলাদেশ সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন অন্তর্জালে বাৎসরিক গতিবিধি পর্যবেক্ষণ করে গবেষণা প্রতিবেদনে তুলে ধরে চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে 18 থেকে 30 বছর বয়সী নারীদের টার্গেটে পরিণত করছে অপরাধীরা। প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া ছাড়াও সামাজিক ও পারিবারিকভাবেও হেয় করছে তারা। পেনাল কোডে যতগুলো ক্রাইম বর্ণনা করা আছে তার সবগুলোই এখন সাইবার ওয়ার্ল্ডের মাধ্যমে করা সম্ভব। অ্যাকাউন্ট হ্যাকের মাধ্যমে তথ্য চুরি করে অনলাইন হিসাবে টাকা ট্রান্সফার ছাড়াও বাদ নেই ই-কমার্স খাত। এতে পুরুষদের টার্গেট করে ফাঁদ পাতে দুর্বৃত্তরা। 40.15% এভাবেই আর্থিক ক্ষতির শিকার হন। ভুক্তভোগীদের মধ্যে 47.72% সামাজিক মর্যাদাহানি, 40.15% আর্থিক ক্ষতির শিকার এবং প্রায় সবাই মানসিক যন্ত্রণায় কাতর ছিলেন। এখন এমন সব অপরাধ নতুন করে তৈরি হচ্ছে যেগুলোতে এখনো আসলে আমরা ওই অর্থে কোনো ক্যাটেগরিতে ফেলতে পারিনি। কপিরাইট লঙ্ঘন, পর্নোগ্রাফি, ই-কমার্স, এটিএম কার্ড হ্যাকিং, আইডি দখল, ভুয়া অ্যাকাউন্ট থেকে অপপ্রচার ও বিকৃত তথ্য ছড়িয়ে গুজব বিগত বছরগুলোর তুলনায় বেড়েছে বলে প্রতিবেদনে প্রকাশ পেয়েছে। তবে আশঙ্কাজনকভাবে ভুক্তভোগীদের পক্ষে মামলা করার হার কমেছে। মনের মধ্যে শঙ্কা থাকার কারণে বা পারিবারিক ভয়, সামাজিক ভয়, এগুলো থেকে যখন আমি একটি রিপোর্ট একটু দেরিতে আমি সাবমিট করব, ততক্ষণে কিন্তু এটার গ্র্যাভিটি বা এই এভিডেন্স রাখার মতো অবস্থাটা আর থাকে না। আরেকটি জিনিস হচ্ছে যে আমরা অনেকেই পুলিশের কাছে যেতে শঙ্কা বোধ করি বা হয়তোবা চিন্তা করি যে আমি ওখানে গেলে আমি সেকেন্ড টাইম ভিকটিম হব কিনা, এই ধরনের শঙ্কা অনেকের মধ্যে কাজ করে।
সাইবার অপরাধ ঠেকাতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রচলিত আইনের সামঞ্জস্য বিধান এবং ক্ষেত্রভেদে আইন পরিবর্তনও জরুরি বলে মনে করে বিটিআরসি। অবৈধ ভিআইপি এর অভিযান করি, অভিযানে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করি, বাট নেক্সট ফাইন মর্নিং উই ফাইন্ড দ্যাট ওই গ্রেফতারকারী ব্যক্তি উনি বাইরে ঘুরে বেড়াচ্ছেন। তো এগুলি আমাদের আইনের দুর্বলতা আছে, আমরা এটা নিয়ে কাজ করছি, আমাদের টেলিকম আইন সংশোধনের কাজ চলছে। একইভাবে এটার সাথে রিলেটেড সাইবার সিকিউরিটি সহ অন্যান্য যে সকল আইন আছে সেই আইনগুলিরও পরিবর্তনের দরকার আছে। তবে অন্যান্য বছরের তুলনায় শিশু আক্রান্তের হার কমলেও সাইবার অপরাধ বিশেষজ্ঞদের পরামর্শ, স্মার্টফোন ব্যবহারে সতর্ক হতে হবে সবাইকে। যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে, এমনকি ক্লাস 5-এ পড়া ছেলে মেয়েরও ইনস্টাগ্রাম আইডি আছে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। মৌসুমী বায়ু ও বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে আগামী 4 জুলাই পর্যন্ত সারা দেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে সিলেট অঞ্চল সহ বেশ কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা তৈরির আশঙ্কা করা হচ্ছে। কোনো কোনো জায়গায় বজ্রসহ দমকা ঝড়ের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস। মফিউর রহমানের রিপোর্ট। বাংলার ঋতুচক্রে চলছে বর্ষাকাল, সক্রিয় মৌসুমী বায়ু। এর প্রভাবে সারা দেশে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, সাথে যোগ হয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপ। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমী বায়ু বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপরে সক্রিয় থাকার কারণে সারা বাংলাদেশেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে, কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী, কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই ধরনের বৃষ্টিপাতের তীব্রতা বাংলাদেশে 4 জুলাই পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। সিলেট অঞ্চল ও উজানে ভারতের মেঘালয়, আসাম সহ আশপাশের এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় সিলেট বিভাগ ও এর আশপাশের এলাকায় অস্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সিলেট এবং তার পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হবে। শুধু সিলেটেই নয়, সিলেটের উজানে বিশেষ করে মেঘালয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল এই সব জায়গায় ব্যাপক বৃষ্টিপাত হবে। আমাদের দেশে এই উজানের বৃষ্টি এবং স্থানীয় বৃষ্টিপাত মিশ্রিত হয়ে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। আবহাওয়া অফিস বলছে, এ সময় দেশে আর কোথাও তাপপ্রবাহ না থাকলেও তাপমাত্রা অনুভূত হতে পারে 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। পজিটিভ বা ধনাত্মক টেম্পারেচার জোনে যদি এই মেঘমালা তৈরি হয়, সে থেকে যে বৃষ্টির কণা ভূপৃষ্ঠে পতিত হয় তা ভূপৃষ্ঠের তাপমাত্রাকে তেমন একটা কমাতে পারে না। লঘুচাপের কারণে সমুদ্রবন্দরে 3 নম্বর ও নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বাজেটের আকার বাড়লেও ঋণের জালে বন্দী মানুষ, অর্থ পাচার রোধ ও প্রগতিশীল কর ব্যবস্থা চালুর তাগিদ। জামালপুরে এক প্রতিষ্ঠানের 96 এইচএসসি পরীক্ষার্থী পায়নি প্রবেশপত্র, অধ্যক্ষের গাফিলতিকে দুষছেন অভিভাবকরা। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। বিএনপি ক্ষমতার জন্য যে কারো দাসত্ব করতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনটির 75 বছর পূর্তি উপলক্ষে আলোচনায় ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের আন্দোলনে জোর নেই যতটা জোর মুখের বিষে। বিএনপির আন্দোলনে আওয়ামী লীগ সরকার মোটেও বিচলিত নয় বলেও সাফ জানান তিনি। বিএনপির নতুন কর্মসূচিকে মেড ইন লন্ডন আখ্যা দিয়ে তারেক রহমানকে দলের আতঙ্ক হিসেবে তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নতুন নেতৃত্ব পাঠা ফরমান আকারে, এই নতুন নেতৃত্বের নাম মেড ইন লন্ডন। দালালি করতে চেয়েছিলেন, পারেননি, পাত্তা পাননি। আপনারা দাস হয়েও ভারতের সমর্থন চান। ক্ষমতার জন্য আপনারা যে কারো দাসত্ব মেনে নিতে কোনো আপত্তি আপনাদের। খালেদা জিয়াকে মুক্ত করতে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির সমাবেশে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া ও গণতন্ত্রকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। দলীয় নেতাকর্মীদের কারাগারে রেখে হত্যা ও নির্যাতন করে গণতন্ত্রকে নির্বাসিত করেছে সরকার। খালেদা জিয়া ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় গণতান্ত্রিক সকল দলকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল। আপনারা পথে নেমে আসবেন, আপনাদের গণতন্ত্রের যে অধিকারের যে আন্দোলন, সেই আন্দোলনকে আপনারা অব্যাহত রাখবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের প্রতীক, আমাদের আন্দোলনের প্রতীক। তাকে বাঁচাতে হলে, তাকে রক্ষা করতে হলে, একই সঙ্গে আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হলে, আমাদের অধিকারকে ফিরিয়ে আনতে হলে আজকে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ভারতের ভূমির উপর দিয়ে নেপাল থেকে বিদ্যুৎ আনা হচ্ছে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি বলেন, বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ বাড়াতে চাচ্ছে সরকার। যোগাযোগ গড়ে তোলা হবে ভুটানের সঙ্গেও। এই অঞ্চলের মানুষের উন্নয়ন ও অর্থনৈতিক স্বার্থে সরকার এসব করলেও বিএনপি তা বুঝতে চায় না বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দেশ থেকে 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। সময়ের সাথে বাজেটের আকার বৃদ্ধি পেলেও ঋণের জালে বন্দী দেশের মানুষ। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে অর্থ পাচার রোধ ও প্রগতিশীল কর ব্যবস্থা চালুর তাগিদ অর্থনীতি বিশ্লেষকদের। মানিক শিকদারের রিপোর্ট। ইকুইটি অ্যান্ড জাস্টিস ওয়ার্কিং গ্রুপের আয়োজনে কর বৃদ্ধি নয়, বরং অর্থ পাচার রোধ হোক সর্বোচ্চ অগ্রাধিকার শীর্ষক সেমিনার। আলোচনায় অংশ নেন অর্থনীতি বিশ্লেষক, শিক্ষক, সাংবাদিকরা। মূল প্রবন্ধে তুলে ধরা হয় অর্থ পাচার বৃদ্ধির কারণ, কালো টাকার বিস্তার এবং এসব থেকে উত্তরণের উপায়সহ অর্থনীতির নানা দিক। বক্তারা বলেন, সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ কিছু দুর্নীতিবাজ লুট করে পাচারের মাধ্যমে দেশের অর্থনীতির মারাত্মক ক্ষতি করছে। আয়কর নথিতে দ্বৈত নাগরিকদের আয়ের সব তথ্য নিশ্চিতের দাবি জানান তারা। 2-3টা দেশের নাগরিকও যদি হন, তাহলে আপনি বাংলাদেশের পাসপোর্ট যদি থাকে, তাহলে আপনাকে ওয়েলথ স্টেটমেন্ট দিতে হবে। আমরা 0.48% যদি টাকা পাচার বন্ধ করতে পারি, তাহলে আমাদের 15,000 কোটি টাকা আমরা আয় করতে পারি। প্রতিটি ক্ষেত্রে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দেন বক্তারা। রাজস্ব বৃদ্ধিতে সবচেয়ে বড় বাধা হলো কালো টাকা এবং অর্থ পাচার। করের ক্ষেত্রে ন্যায্যতা প্রতিষ্ঠার তাগিদ উঠে আসে আলোচনায়। দূর করে এটাকে স্ট্রিমলাইন করতে হবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। প্রবেশপত্র না পাওয়ায় 30 জুনের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে জামালপুরের শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের 96 শিক্ষার্থীর। ক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ, প্রিন্সিপালের গাফিলতিতে এই সংকট সৃষ্টি হয়েছে। আর প্রিন্সিপালকে সাময়িক অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছেন ভাইস প্রিন্সিপাল। জামালপুর প্রতিনিধি মুক্তা আহমেদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। রোববার সারা দেশে একযোগে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। উচ্ছ্বাস উদ্দীপনায় সময় কাটছে পরীক্ষার্থীদের, কিন্তু প্রবেশপত্র না পাওয়ায় হতাশা ও উৎকণ্ঠায় জামালপুর শহরের শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের 96 শিক্ষার্থী। শিক্ষার্থীরা জানায়, গত 23 জুন সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশপত্র বিতরণ করা হলেও বিদ্যালয়ে গিয়ে তারা জানতে পারেন প্রবেশপত্র আসেনি। পরে জানতে পারেন প্রতিষ্ঠানের কলেজ পর্যায়ে কোনো অনুমোদনই নেই, ফলে তাদের বৈধ রেজিস্ট্রেশন ও ফর্ম ফিল আপ হয়নি। আমাদের রেজিস্ট্রেশন হয়েছে, এখন লাইফটাকে নষ্ট হবে, 2 বছর লাইফ, এটা তো আমরা তো মানব না কোনোভাবে। অভিভাবকরা বলছেন, নিয়মিত বেতন ফি পরিশোধ করে এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা 2 বছর লেখাপড়া করেছে। ফর্ম ফিল আপ ও রেজিস্ট্রেশন বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে 10-12 হাজার টাকা করে নেওয়া হয়েছে। আমার শালার আমি ভর্তি করছি, পরীক্ষা দেবো, অ্যাডমিটের জন্য আসছি, শুনতেছি যে একটু সমস্যা। ছেলে মেয়ে, এতে তো জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে 1 বছরের জন্য। এটার হিসাব নিকাশ সমস্ত কিছু দায়িত্ব এবং সেলিমেরই প্রিন্সিপাল সেলিমেরই বইতে হবে। অধ্যক্ষকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে অবস্থা বেগতিক দেখে দায় এড়াচ্ছে প্রতিষ্ঠান। ভুক্তভোগী শিক্ষার্থীদের সাথে প্রতিষ্ঠানের সম্পর্ক নেই
বলছেন ভাইস প্রিন্সিপাল। এই ঘটনার সাথে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং এমপ্লয়ি যারা আছে কোনোভাবেই জড়িত না। এটা প্রিন্সিপাল স্যারের, আমাদের প্রিন্সিপাল স্যার রাজুল ইসলাম সেলিম স্যারের নিজস্ব ব্যক্তিগত কাজ, ব্যক্তিগতভাবে তিনি করেছেন। এর সাথে আমরা কোনোভাবেই, ম্যানেজিং কমিটি কোনোভাবেই সম্পৃক্ত না। জটিলতা সমাধানে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ দেখতে চান ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। আশঙ্কাজনক হারে কমছে মৌমাছির সংখ্যা। কীটনাশক, বায়ু দূষণ, জলবায়ু পরিবর্তন সহ মানবসৃষ্ট নানা কারণে হারিয়ে যাচ্ছে প্রাণ প্রকৃতির জন্য উপকারী মৌমাছি। অথচ মৌমাছি ছাড়া 4 বছরের বেশি টিকবে না মানব সভ্যতা। পরাগায়ন না হওয়ায় বিশ্বজুড়ে দেখা দেবে খাদ্য সংকট। বিস্তারিত মফিউর রহমানের রিপোর্টে। মৌমাছি ছোট্ট একটি প্রাণী। এটি যদি বিলুপ্ত হয় তাহলে মানব সভ্যতা টিকে থাকা অসম্ভব হয়ে উঠবে। পরাগায়ন না হওয়ায় খাদ্য সংকটে পড়বে বিশ্ব। নতুন করে গাছপালাও জন্মাবে না। তাই খাদ্যের পাশাপাশি সংকটও হবে অক্সিজেনের। বিশ্বের 90% মূল ফসলের পরাগায়ন হয় মৌমাছির মাধ্যমে। সারা বিশ্বের 90% আর যুক্তরাষ্ট্রে 30% খাদ্য উৎপাদনে অবদান রাখছে মৌমাছি। অথচ বিশ্বজুড়ে আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে মৌমাছি। বিগত 1 দশকে 1/3 বিলুপ্ত হয়েছে। এখন বিলুপ্তির পথে ইউরোপের 24% মৌমাছি। মৌমাছি যদি না থাকে তাহলে গাছ হওয়ার প্রশ্নই আসে না। যদি হয়েও থাকে বাতাসের মাধ্যমে পরাগায়ন বা অন্য প্রাণীর মাধ্যমে, সেটা ড্রাস্টিক্যালি কমে যাবে। গাছপালা না থাকা মানে তো বৃষ্টিপাত কম হবে, খরার দিকে ধাবিত হবে। সুতরাং মানব সভ্যতা মারাত্মকভাবে হুমকির দিকে চলে যাবে। এক পর্যায়ে হয়তো আমরা যদি মনে করি যে মৌমাছি সব তুলে ফেলবো, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। মৌমাছি কেন হারিয়ে যাচ্ছে এর কারণও খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। কীটনাশক, খরা, বাসস্থান হারানো, খাদ্যের অভাব, বায়ু দূষণ, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি সহ মানবসৃষ্ট কারণেই বিলুপ্ত হচ্ছে মৌমাছি। একটি মার্কিন গবেষণা তথ্য বলছে 2007 সালে 32% মৌমাছি কলোনি হারায়। পরের বছরই 36% মৌমাছি বাসস্থান হারায়। 2009 সালে এ হার 29% এবং 2015 সালের এপ্রিলে আশঙ্কাজনক হারে বেড়ে দাঁড়ায় 42%। কীটনাশক এবং আগাছা নিধনকারী ওষুধে যেমন মৌমাছি মরছে, তেমনি ভায়োরোমাইট এর মতো অতি ক্ষুদ্র পোকাও মৌমাছি মেরে ফেলছে। এরা যে জায়গায় থাকবে সে জায়গায় মনে করতে হবে যে পরিবেশটা সুস্থ আছে। যদি বেশি থাকে তাহলে বলতে হবে বেশি দূষণমুক্ত। আবার যদি না থাকে তাহলে বুঝতে হবে যে ওই এলাকায় পরিবেশের ব্যাপক পরিবেশ দূষণ আছে। সম্প্রতি ইউরোপে মৌমাছির জন্য ক্ষতিকর কীটনাশক নিষিদ্ধ হয়েছে। বাংলাদেশেও মৌমাছি রক্ষায় সবাইকে সচেতন হওয়ার তাগিদ গবেষকদের। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সুনামগঞ্জে ব্যাঙের ছাতার মতো ক্লিনিকে কমেছে সেবার মান, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কা সত্ত্বেও লেবানন সীমান্তে সেনা জড়ো করছে ইসরায়েল। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার, বলি সেভিংস করতে। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। সুনামগঞ্জে ব্যাঙের ছাতার মতো ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বাড়লেও কমেছে চিকিৎসা সেবার মান। এদের কমিশন কিংবা বেতনভুক্ত দালাল চক্রের খপ্পরে প্রতারিত ও ভোগান্তিতে গ্রামগঞ্জের সহজ সরল রোগী ও স্বজনেরা। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্য প্রশাসনের। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুল সালামের তথ্য, ছবিতে মাসুম আলিসার রিপোর্ট। সুনামগঞ্জ শহরের অলিতে গলিতে গজিয়ে উঠেছে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। সেগুলোতে ন্যূনতম চিকিৎসা সেবা না থাকলেও রোগীদের গুনতে হচ্ছে কাঁড়ি কাঁড়ি টাকা। রয়েছে ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগও। আবার দালাল চক্রের খপ্পরে পড়ে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে গিয়ে প্রতারিত হচ্ছেন গ্রাম থেকে ডাক্তার দেখাতে শহরে আসা রোগীরা। চক্রটি ওত পেতে থাকে জেলা সদর হাসপাতাল এবং ভালো ডাক্তারদের চেম্বারের সামনে।
সহজ সরল রোগীদের আরও ভালো ডাক্তার ও কম খরচে পরীক্ষা নিরীক্ষার প্রলোভনে নিয়ে যায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আবার ভালো চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করতে দিলেও ভুল বুঝিয়ে রোগীদের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায় দালালরা। একজন রোগী নিয়ে এলে একজন দালাল পায় 100 টাকা, 25 থেকে 30% কমিশনেও কাজ করে দেয় অনেকে। সমপরিমাণ টাকা বা কমিশন পান সদর হাসপাতালের কিছু অসাধু কর্মচারীরাও। রোগীর স্বজনদের কাছে দালাল ধরা পড়লে ছাড়িয়েও নেয় এই চক্র। আমি আসছিলাম নুরুল হক ডাক্তার সাহেবের আসার পর আমার দালাল লিস্ট করা পরে পুরান বাস স্ট্যান্ড লয়ে যেতে আসছিল, পরে উনি আমার একটা আইছে ওরা আমার টেস্ট করাইছে কেন কোন জায়গায় পরে বাদে আবার এই টেস্ট আমি না দেখাইছি সারা বইতে হইছে না এই টেস্ট তুমি আবার টেস্ট করাইছি। ডায়াগনস্টিক সেন্টারে ভুল রিপোর্টেরও অভিযোগ বিস্তর পাওয়া যায়। এসব বিষয়ে যারা তদারকি দায়িত্বে রয়েছে তারা কতটুকু তারা তৎপরতা রয়েছে সেটাও একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমরা চাই এগুলো বন্ধ হোক, সাধারণ মানুষ যাতে সেবা পাক। 20-25 দিন ধরে করি আমি 4-5টা রোগী দিছি। গরিব মানুষ মানে ক্লিনিকের রোগী দিলে 100 করে টাকা দেয়। দালাল চক্র নিরসনে কাজ করছে সিভিল সার্জন অফিস। যদি কখনো প্রতারণার সুযোগ হয়ে থাকে তখন আমাদের কাছে অভিযোগ আসলে আমরা সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে থাকি। দালালদের অপতৎপরতা বন্ধ করে রোগীদের সেবার মান বাড়ার প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। মাসুম আলিসা, 21 টেলিভিশন। সীমান্ত হত্যা, নারী ও শিশু পাচার, মাদক পাচার এবং চোরাচালান বন্ধে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বেলা 11টায় ভারতের পতিরাম বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক কমল রাওয়াত সীমান্তের শূন্যরেখায় এলে জয়পুরহাট 20 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বিজিবির চেকপোস্টে বৈঠকে মিলিত হন 5 সদস্যের বিএসএফ ও 5 সদস্যের বিজিবির প্রতিনিধি দল। সীমান্তে শান্তি শৃঙ্খলা রক্ষায় আরও বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয় বৈঠকে। সরকারের ভুল ত্রুটি গঠনমূলক পদ্ধতিতে উপস্থাপন করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ কল্যাণ পার্টির বিশেষ কাউন্সিলে তিনি আরও বলেন, দেশের পররাষ্ট্রনীতি, রোহিঙ্গা সংকট, অর্থনৈতিক সংকট সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। এছাড়া কাউন্সিলে মোহাম্মদ ইব্রাহিমকে কল্যাণ পার্টির সভাপতি ও আব্দুল আউয়াল মামুনকে মহাসচিব নিযুক্ত করে কমিটি গঠন করা হয়েছে। একাত্তরের কণ্ঠযোদ্ধা, বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি প্রয়াত আলী জাকেরের স্মৃতি ধরে রাখতে আলী জাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগ শেষ করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। বিকেলে নিজস্ব মিলনায়তনে বিজয়ী পাঠকদের হাতে পুরস্কার তুলে দেন শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, জাদুঘরের ট্রাস্টি আসাদুজ্জামান নূর এমপি, ডাক্তার সারওয়ার আলী, মফিদুল হক ও সারা জাকের, জুরি বোর্ডের সদস্য, জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মিনার মনসুর এবং আলী জাকের পুত্র ইরেশ জাকের। স্কুল পর্যায়ে 37টি, কলেজ পর্যায়ে 31টি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে 28টি পাঠ প্রতিক্রিয়া থেকে চূড়ান্ত বিচার করেন জুরি বোর্ড। প্রতি বিভাগের সেরা 10 জনকে 5,000 টাকার বই ও নগদ 5,000 টাকা পুরস্কার সহ অংশগ্রহণকারী পাঠকদের সনদ দেয়া হয়। এবার বাণিজ্য সংবাদ। আগামী নভেম্বরে এক্সেলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড প্রদান করতে যাচ্ছে ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এই বিষয়ে আলোচনা করা হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার সদস্য সচিব সৈয়দ কামরুল আহসান। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেশের সকল ইন্টেরিয়র ডিজাইনার, ব্যক্তি প্রতিষ্ঠান নির্বিশেষে সবাই অংশ নিতে পারবেন বলে জানান সংগঠনের আহ্বায়ক শফিল ইসলাম। এ সময় তিনি অনুষ্ঠানটির সম্পূর্ণ পরিকল্পনা, সাংবাদিক, আমন্ত্রিত কর্পোরেট হাউস, সম্ভাব্য স্পন্সর ও ডিজাইনার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অবগত করেন। সরবরাহ বাড়ায় দিনাজপুরের হিলিতে দেশি পেঁয়াজের দাম কমেছে কেজিতে 5 টাকা। দুদিন আগে প্রতি কেজি দেশীয় পেঁয়াজ 90 টাকা দরে বিক্রি হলেও এখন কমে দাঁড়িয়েছে 85 টাকায়। আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকা দরে। দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষ।
বিক্রেতারা জানান ঈদুল আজহা উপলক্ষে 14 থেকে 21 জুন টানা 8 দিন হিলিসহ বিভিন্ন স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দাম কিছুটা ঊর্ধ্বমুখী ছিল। আমদানি বাড়ায় মোকামে কমছে পেঁয়াজের দাম। কোনো উল্লেখযোগ্য সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা। নানা ইস্যুতে আর্থিক টানাপোড়েনের মধ্যেও রাজধানীর একটি 5 তারকা হোটেলে সভা করেছে ফেডারেশন। উপস্থিত ছিলেন জেলা, ক্লাব ও বিভিন্ন সংস্থার মনোনীত প্রতিনিধিরা। মহিলা লিগে 2023-24 পয়েন্ট টেবিলের শীর্ষ 4 ক্লাবকে কাউন্সিলরশিপ দিয়েছে ফেডারেশন। আগামী নির্বাচনে ভোট দিতে পারবে ক্লাবগুলো। এই কংগ্রেসে 2024 সালের জন্য 53,59 লাখ টাকা বাজেট দিয়েছে ফুটবল ফেডারেশন। আমরা 2024 সালের বাজেটের জন্য 53,69 লাখ টাকা আমরা এই বাজেট দিয়েছি এবং যেটি কংগ্রেস আমাদের এটিকে অনুমোদন দিয়েছে। তবে আমাদের নিজেদের যে সম্ভাব্য আয় সেটি 31,49 লাখ টাকা। আমাদের ঘাটতি থাকে প্রায় 22,20 লাখ টাকা। সেটি আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাদের যারা আছেন, কাজী সালাউদ্দিন সহ আমরা যারা আছি, তারা পৃষ্ঠপোষকতা আমাদের স্পন্সরের সাথে আমরা কথা বলছি, সেখান থেকে আমরা কিছু করব। এছাড়াও আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়ে আমরা ফুটবলের জন্য কিছু আর্থিক সহযোগিতা চেয়েও আমরা একটা পত্র দিচ্ছি। শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাজেট বাস্তবায়নের সক্ষমতা সরকারের আছে বললেন প্রধানমন্ত্রী। 2030 সালের মধ্যে হতদরিদ্রের হার শূন্যে নামানোর অঙ্গীকার। জলবায়ু পরিবর্তনে বদলে গেছে অসংক্রামক রোগের ধরন, নিয়ন্ত্রিত জীবনযাপনে লাগাম টানার পরামর্শ। বেড়েছে অ্যাকাউন্ট হ্যাকিং ও অনলাইন কেনাকাটার প্রতারণা, স্মার্টফোন ব্যবহারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ। আগামী কয়েকদিন সারা দেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, সিলেট অঞ্চল সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা। বিশ্বকাপের ফাইনালে ভারতের সামনে দ্বিতীয় শিরোপার হাতছানি, চোকার্স তকমা ঝেড়ে ফেলার সুযোগ দক্ষিণ আফ্রিকার। 21 টেলিভিশনের সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল।